গাড়ি ছুটে চলেছে রেল স্টেশনের দিকে। রাস্তার দুপাশে বিস্তীর্ণ জঙ্গল, সেই জঙ্গলের বুক চিরে সাপের মতো পথ। সেই পথে যেতে গিয়ে বারবার কেবল একটা কথাই ভাবছিল শিল্পী কানিংহ্যাম। এক সময় বলেই ফেলল সে, তুমি কি জানো তোমাদের জঙ্গলে একটা বুনো জানোয়ার আছে? ওদিকে তার শ্রোতা ভ্যান শিল সারাটা পথ এতই বকবক করে যাচ্ছিল যে তার সঙ্গীর কথায় প্রথমে কানই দিল না, আর তারপর থেকে তার সঙ্গীর নীরবতা কারোর নজরেই পড়ল না। তারপর এক সময় যেন সঙ্গীর প্রশ্নটা মনে পড়েছে। এমনি ভাব দেখিয়ে ভ্যান শিল উত্তরে বলল, হ্যাঁ দেখেছি বই কি। হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে আসা দুই একটা স্থানীয় শিয়াল ও ভোঁদর দেখেছি। এর বেশি হিংস্র কোনো জন্তু বা জানোয়ার অন্তত এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। এই শুনে শিল্পী ক্যানিংহাম চুপ করে যাওয়ায় বুদ্ধিমানের কাজ বলে মনে করল। সে চেয়েছিল জঙ্গলের বাসিন্দাদের ব্যাপারে আরো কিছু বলুক ভ্যানশিল। যাই হোক, সে যখন এর বেশি কিছু বলতে চায় না, তাই সে আর কিছু বলল না। তবে স্টেশনে পৌঁছে ভ্যানশিল কি মনে করে হঠাৎ জিজ্ঞেস করলো, তা আচমকা বন্য জন্তুর কথা তুললে কেন বলো তো দেখি? না না, কোনো কিছু ভেবে আমি বলিনি, ও আমার কল্পনা মাত্র। প্রসঙ্গ পাল্টানোর জন্য শিল্পী বলল, ওই তো ট্রেন এসে গেছে। সেদিন বিকেলে কোনো কাজ ছিল না। ভ্যানশিল যথারীতি তার জঙ্গলমহল দেখতে গেল। তার স্টাডি রুমে একটা বক পাখি ছিল, জ্যান্ত নয়, মৃত বক পাখির গায়ের চামড়া ছাড়িয়ে তার পেটে খড় পুড়ে দেওয়া হয়েছিল। দূর থেকে দেখলে ঠিক জীবিত বক পাখি বলে অনেকেই ভুল করে থাকে আজও। পশু পক্ষী নিয়ে চর্চা তো সে করেই, তাছাড়া নানা বুনো ফুলের নাম ও রং তার জানা আছে। এর ফলে তার পিসি যদি তাকে একজন প্রকৃতিবিদ বলে ধরে নিয়ে থাকে, তাতে তাকে দোষ দেওয়া হয় না। আর তার পায়ে হাঁটার অভ্যাসও ছিল, আর হাঁটতে হাঁটতে চলার পথে তার চোখের সামনে যা কিছু পড়তো দেখে সেটা মনে রাখার চেষ্টা করতো সে। ছোটবেলা থেকেই এরকম স্বভাব তার। আধুনিক বিজ্ঞানকে সাহায্য করার চাইতে পরে এ নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই এই কাজটা করে থাকে সে। মরশুমের প্রথমে জঙ্গলে যখন প্রথম ঘণ্টা ফুল ফুটতে শুরু করে এবং তার চোখে পড়ে, সে তখন সবাইকে খবরটা দিয়ে বেড়ায়। কিন্তু সেদিন বিকেলে বেড়াতে বেরিয়ে ভ্যানশিলের চোখের সামনে যা পড়ল, তার জন্য মোটেই সে প্রস্তুত ছিল না। সেটা তার সাধারণ অভিজ্ঞতার একেবারে বাইরে। ওক গাছের জঙ্গলের মধ্যে একটা গভীর হ্রদের উপর বেরিয়ে আসা একটা পাথরের উপর চিত হয়ে শুয়ে থাকতে দেখল সে একটা 16 বছরের কিশোরকে। সে তখন তার জলে ভেজা বাদামি শরীরকে ঝলমলে রোদে শুকিয়ে নিচ্ছিল। সবেমাত্র হ্রদের জল থেকে সেই পাথরের উপর উঠে এসেছিল বলে তার না আঁচড়ানো ভিজে চুল তার মাথার উপরে ছড়িয়ে পড়েছিল। তার হালকা বাদামি চোখ দুটোতে যেন বাঘের চোখের ঝিলিক ফুটে উঠেছে। অলস চোখে ভ্যানশিলের দিকে তাকালো সে। হঠাৎ দেখা বলে তাকে যেন মনে হলো এক অপ্রত্যাশিত ছায়ামূর্তি। কিছু বলার আগেই ভ্যানশিলের ভাবনা তখন অন্য খাতে বইতে শুরু করলো। এই বন মানুষটা এলো কোত্থেকে? এই ছেলেটি তো আর পরিচিত নয়। হ্যাঁ, 2 মাস আগে তার ফ্যাক্টরির মালিকের ছোট ছেলেটি হারিয়ে যায়। অনেকেই তখন ধরে নেয় যে কলকারখানার নালা স্রোতে সে ভেসে গেছে ছেলেটি, কিন্তু সে তো তখন একেবারে শিশু ছিল। উঠতি বয়স বলতে এখনকার মতো কিশোর পর্যায়ে পড়ে না। ভ্যানশিল কৌতূহল প্রকাশ করল, আরে তা তুমি এখানে কি করছো? চোখ নেই, দেখতে পাচ্ছ না রোদ পোয়াচ্ছি? উত্তরে ছেলেটি বলল, তা তুমি কোথায় থাকো? এখানে, ওই তো জঙ্গলে। জঙ্গলে? জঙ্গলে তো মানুষ থাকে না। সন্দেহ প্রকাশ করলো ভ্যানশিল। কেন থাকে না? জঙ্গলের প্রশংসা করে ছেলেটি এবার বলল, আমার কাছে জঙ্গল তো খুবই ভালো লাগে। কিন্তু রাতে কোথায় ঘুমাও? রাতে আমার ঘুমাবার প্রয়োজন হয় না, আমার যা কিছু কাজ সে তো রাতেই, তাই ঘুমাবার জায়গা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, সাফ জানিয়ে দিল ছেলেটি। তার কথা শুনে অসন্তোষ প্রকাশ করলো ভ্যানশিল। এই জঙ্গলে কি খাও? ভ্যানশিল আরো বলল,
এখানে খাবার বলতে আর কিছু পাওয়া যায় নাকি? কেন? অনেক মাংস পাওয়া যায়। ছেলেটি এমনভাবে বলল যেন সত্যি সত্যি এখনই মাংসের হাড় চিবোচ্ছে সে। মাংস পাওয়া যায় এই জঙ্গলে? বিশ্বাস করতে পারছে না ভ্যানশিল। তা কিসের মাংস? তোমার জানার যখন এতই আগ্রহ, তাহলে বলি শোনো। মাংস বলতে খরগোশের, বনমোরগের, হাঁসের, ভেড়ার, এমনকি যদি বাচ্চা ছেলে মেয়ে পাওয়া গেলে তার মাংস তো তোফা। তা আমি তো রাতেই শিকার করতে বেরোই, তখন সব কিছুই ঘরবন্দি করে রাখা হয়। তবে বাচ্চা ছেলে মেয়ের মাংস খেতে হলে দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে হয়। যেমন আমি শেষবার শিশু মাংস খেয়েছি এই 2 মাস আগে। তার শেষ কথাটায় কোনো গুরুত্ব না দিয়ে ভ্যানশিল বলে উঠল, আর আমাদের পাহাড়ি খরগোশকে এই সহজে ধরা সম্ভব নয়। আমার কাছে সম্ভব অসম্ভব ব্যাপার বলে কিছু নেই। ছেলেটি পাল্টা জবাব দিয়ে বলল, তাছাড়া আমি তো রাতেই 4 পায়ে শিকার করে থাকি। তা তোমার সঙ্গে একটা কুকুর থাকে নিশ্চয়ই? কথা শুনে ছেলেটি অদ্ভুতভাবে হেসে উঠল। সে হাসি মুচকি নাকি ভেংচি কাটার মতো ঠিক বোঝা গেল না। সেই রকম হাসি হাসতে হাসতেই ছেলেটি বলল, আমার বিশ্বাস কোনো কুকুর আমার সঙ্গী হতে চাইবে না, বিশেষ করে রাতের অন্ধকারে। ভ্যানশিল এবার ভালো করে ছেলেটির দিকে তাকালো। বিচিত্র তার চোখ, তার চেয়েও বিচিত্র তার জিহ্বা। এসবের মধ্যে কোথায় যেন একটা রহস্য লুকিয়ে আছে বলে মনে হলো তার। ভ্যানশিল এবার তার কর্তৃত্ব ফলাতে উদ্যোগী হলো। তোমাকে তো এই জঙ্গলের মধ্যে একা ফেলে রাখা যায় না। চলো বাড়ি ফিরে চলো বৎস। কিন্তু আমার কি মনে হয় জানো, ছেলেটি বলল, বাড়িতে না নিয়ে গিয়ে আমাকে এখানে রেখে গেলেই তুমি ভালো করবে। কথাটা মন্দ বলেনি সে, ভাবল ভ্যানশিল। ওই উলঙ্গ বুনো প্রাণীটি তার সাজানো গোছানো বাড়িতে গিয়ে বসবাস করছে, কথাটা ভাবতে গেলেই কেমন আঁতকে উঠতে হয়। তবু এত সব সত্ত্বেও ভ্যানশিল হুকুমের ভঙ্গিতে বলল, নিজের থেকে না গেলে কিন্তু আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। চকিতে ছেলেটি ঘুরে দাঁড়ালো, তারপর হ্রদের জলে ঝাঁপ দিল। বেশ কিছুক্ষণ পরে তার চকচকে ভিজে শরীরটা নিয়ে হ্রদের ধারে ভ্যানশিল যেখানে দাঁড়িয়েছিল তার কাছাকাছি তীরে গিয়ে হাজির হলো সে। একটা ভোদর এ কাজ করলে আশ্চর্য হওয়ার কিছু থাকতো না, কিন্তু একটা কিশোর বয়সের ছেলে এরকম কিছু করতে দেখলে সত্যি অবাক হতে হয় বইকি। কথাটা ভাবতে গিয়ে কেমন দিশাহারা হয়ে যায় ভ্যানশিল। তার পা দুটো হঠাৎ পিছলে যায়। হ্রদের শ্যাওলা ধরা পিচ্ছিল পথে টাল সামলাতে না পেরে জলে পড়ে গেল সে তখন জলের মধ্যে হাঁকপাক করতে থাকে। তখন সাঁতার জানে না সে। খড়কুটো আঁকড়ে ধরার মতো একটা অবলম্বন খুঁজতে গিয়ে অদূরে তখন হলদে দুটো চোখ যেন তাকে গিলতে আসছিল। তখন আপনা থেকেই তার একটা হাত গলার কাছে উঠে এলো। তার সেই অসহায় অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল ছেলেটি। সেই হাসিতে তার মুচকি হাসির আভাসটা ভেংচির আড়ালে চাপা পড়ে গেল। আর তারপরেই আরও একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। ততোধিক আশ্চর্য দ্রুততায় এক লাফে হ্রদের জল থেকে উঠে পড়ে শ্যাওলা আর ফার্নের জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল ছেলেটি। ওদিকে জল থেকে উঠে এসে ভ্যানশিল আপন মনে বলে উঠল, এ তো মানুষ নয়, যেন অসাধারণ বুনো জানোয়ার। আর সঙ্গে সঙ্গে এ প্রসঙ্গে শিল্পী ক্যানিংহামের কথাটা মনে পড়ে গেল তার। ধীরে ধীরে বাড়ি ফেরার পথে ভ্যানশিলের মনের মধ্যে সেই সব স্থানীয় ঘটনার কথা ভিড় করতে থাকল, যার মধ্যে এই বিস্ময়কর জানোয়ার সুলভ বালকের অস্তিত্বের একটা আভাস পাওয়া যায়। সম্প্রতি এসব জঙ্গলের শিকারের সংখ্যা ক্রমশই কমে আসছে। খামারের গৃহপালিত পশু, গরু, ছাগল প্রভৃতি উধাও হয়ে যাচ্ছে। খরগোশ বিরল হওয়ার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। পাহাড় থেকে ভেড়া লোপাট হওয়ার অভিযোগও উঠছে আজকাল। তবে কি এই ছেলেটাই বুনো জানোয়ারের বেশে শিকারী কুকুর সঙ্গে নিয়ে গ্রামে অরণ্যে শিকার করে বেড়াচ্ছে? সে নিজের মুখেই স্বীকার করেছে রাত্রি নামলে সে 4 পেয়ে জন্তু জানোয়ার শিকার করে ফেলে। রাতে ঘুমোই না সে। আবার সে একটা অদ্ভুত কথাও জানিয়েছে, বিশেষ করে রাতে কোনো কুকুর তার কাছে আসতে চায় না।
কেমন যেন সব গোলমেলে ব্যাপার, তালগোল পাকিয়ে যায়। আচমকা একটা কথা মনে পড়ে যাওয়াতে পথের মাঝে থমকে দাঁড়িয়ে পড়ল ভ্যানশীল। সেই সঙ্গে তার ভাবনার যোগসূত্রটাও বুঝি বা ছিন্ন হয়ে গেল। আজ থেকে মাস দুয়েক আগের কথা। কারখানা থেকে একটি ছেলে উধাও হয়ে যায়। সকলেই ধরে নিয়েছিল নালার জলে ভেসে গেছে সে, কিন্তু ছেলেটির মা সেটা বিশ্বাস করতে চায়নি। তার মার বক্তব্য, নালার ঠিক উল্টো দিকে একটা পাহাড় থেকে একটা চিৎকার শুনতে পেয়েছিল সে। এদিকে ভ্যানশীল এই ছেলেটির কথা পুনরায় মনে করে আবার এও ভাবল, 2 মাস আগে মানব শিশু মাংস খাবার মতো বিশ্রী অভাবনীয় কথাটা ছেলেটি না বললেই বোধহয় ভালো করত। ঠাট্টার ছলেও এরকম গা শিরশির করা ভয়ঙ্কর কথা কারোর বলা উচিত না। জঙ্গল সম্পর্কে তার এই যে আবিষ্কার, এ ব্যাপারে তার স্বভাব বিরুদ্ধ হলেও ভ্যানশীল আদৌ মুখ খুলল না। এ গ্রামের একজন কাউন্সিলর সে, শান্তির অধিকর্তা। তাছাড়া তার জমিদারির এলাকার মধ্যে এরকম একজন দুষ্কৃতিকারী ছেলে বসবাস করছে, এটা তার সম্মানের পক্ষে খুবই ক্ষতিকর। এটা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। এমনকি অপহৃত ভেড়া ও হাঁস মুরগির মালিকরা একটা মোটা টাকার বিলও হয়তো তার হাতে ধরিয়ে দিতে পারে। ভ্যানশীলের মাথায় এইসব চিন্তা ঘুরপাক খাওয়া দরুন তাই সেদিন রাতে নৈশভোজে তার স্বভাব বিরুদ্ধ নীরবতা পালন করলো। তার পিসি বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই সে তাকে জিজ্ঞেস করলো, আজ তুমি এমন চুপচাপ কেন বাছা? তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি যেন আজ একটা নেকড়ের মুখোমুখি হয়েছিলে। ভ্যানশীল মনে মনে পিসির কথা উড়িয়ে দিয়ে বলল, কি বোকার মতো কথা বলছো পিসি? আরে বাবা, আমার জমিদারিতে আমি যদি একান্তই একটা নেকড়ে দেখতে পেতাম, তাহলে বোকার মতো চুপ করে থাকতে যাব কেন? হ্যাঁ, বরং এমন একটা বিস্ময়কর ঘটনার কথা ঢাক পিটিয়ে চারিদিক বলে বেড়াতাম। পরদিন সকালে ব্রেকফাস্টের সময়ও ভ্যানশীলের মনে হলো গতকালে সেই অস্বস্তিকর ঘটনার কথা আজও সে তার মন থেকে দূর করতে পারেনি। তাই সে তখনই সিদ্ধান্ত নিল ট্রেনে চেপে পাশের গির্জা শহরে গিয়ে শিল্পী ক্যানিংহামকে খুঁজে বার করবে। তাকেই প্রশ্ন করে জেনে নেবে তাদের জঙ্গলে বুনো জানোয়ারের কথা বলতে কি বোঝাতে চেয়েছিল সে। এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে তার আগে সেই স্বাভাবিক ভাবটা পুরোপুরি না হলেও আংশিক ফিরে এলো। তার একটা অতি পরিচিত গানের সুর ভাঁজতে ভাঁজতে ধূমপান করার জন্য পাশের ঘরে গিয়ে ঢুকলো সে। কিন্তু ঘরে প্রবেশ করা মাত্র একটু আগে তার সদ্য ফিরে পাওয়া স্বাভাবিক ভাব আর গুনগুন করে সুর ভাজাটা স্তব্ধ হয়ে গেল। হঠাৎ তার এই পরিবর্তনের কারণ হলো একটা অকল্পনীয় দৃশ্যের মুখোমুখি হওয়া। আর সেই দৃশ্যটাই হলো এই রকম, গদি আটা খাটের ওপর কেমন হাত পা ছড়িয়ে পরম সুখে শুয়ে আছে জঙ্গলের সেই বুনো জানোয়ারের ছেলেটি। তার শরীরের কোথাও এক ফোঁটা জল এখন আর নেই, একেবারে শুকনো খটখটে শরীর। এছাড়া অন্য আর কিছু চোখে পড়ল না তার। ঘটনার আকস্মিকতা কোনো রকমে কাটিয়ে উঠে এবার ভ্যানশীল গর্জে উঠল, এখানে আসার স্পর্ধা তোমার হলো কি করে? ছেলেটি কেমন নির্লিপ্তভাবে শান্ত গলায় বলল, কেন? তুমিই তো আমাকে বললে আমাকে জঙ্গলে থাকতে দেবে না, তাই তো চলে এলাম। কিন্তু তাই বলে এখানে তো আসতে বলিনি। যদি আমার পিসি দেখে ফেলে তখন অবস্থাটা কি দাঁড়াবে একবার ভেবে দেখেছো? তখন বিপদের আর সীমা থাকবে না। ছেলেটির উত্তরের জন্য অপেক্ষা না করেই ভ্যানশীল সেই বিপদকে যথাসম্ভব এড়াবার জন্য ত্রস্ত হাতে মর্নিং পোস্ট খবরের কাগজের ভাঁজের আড়ালে এই বিতর্কিত ও অবাঞ্ছিত অতিথিটিকে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে পিসি এসে ঘরে ঢুকল। ভয়ে ভয়ে ছেলেটির দিকে তাকিয়ে ভ্যানশীল বেপরোয়াভাবে বলল, দেখো না পিসি, এই ছেলেটি পথ হারানো একজন পথিক, স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে। ও কে, কি ওর পরিচয়, আর কোত্থেকেই বা আসছে ও, কিছুই ওর মনে নেই। এই অবস্থায় পিসির মনটা গেল গলে ছেলেটির অমন অসহায় অবস্থার কথা শুনে। মিস ভ্যানশীল বলল, দেখছি ওর পরনেও তো কিছু নেই। মর্নিং পোস্ট কাগজটা যথাস্থানে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করে ভ্যানশীল বলল, ওর পোশাক কোথায় যে হারিয়ে ফেলেছে জানে না ও। মাহার একটা বিড়াল ছানা কিংবা পথের কুকুর ছানাকে পেলে লোকেই যেমনভাবে আদর যত্ন করে,
ঠিক সেই চোখেই মিস ভ্যানশিল দেখল এই পথ হারা উলঙ্গ বাচ্চা ছেলেটিকে। মন তার উতলা হয়ে উঠল এই অসহায় ছেলেটির জন্য। ছেলেটির জন্য আমাদের সাধ্যমতো সব রকম ব্যবস্থা করতে হবে, বলল মিসেস ভ্যানশিল। তারপরেই রেক্টরের বাড়িতে লোক পাঠানো হলো। একটি বালক ভৃত্য ছিল সেখানে। এক প্রস্ত স্যুট, জামা প্যান্ট, জুতো সব কিছু নিয়ে এসে হাজির হলো সে। ছেলেটির শরীর ধুয়ে মুছে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক, যতই তাকে নতুন নতুন পোশাক পরানো হোক, কি সাজানো গোছানো হোক, তবু এত সব সত্ত্বেও ছেলেটির সম্পর্কে যে রহস্যের জাল ছড়ানো ছিল, তার চোখের সামনে সে জাল একটুও সরল না ভ্যানশিলের চোখের থেকে। কিন্তু ছেলেটিকে খুব ভালো লেগে গেল পিসির। অজ্ঞাত পরিচয়ের ছেলে সে। মিস ভ্যানশিল তার একটা নামও ঠিক করে দিল। ছেলেটির আসল পরিচয় না জানা পর্যন্ত এর নাম রাখছি গ্যাব্রিয়েল আর্নেস্ট। আশা করি নামটা খুবই মানানসই হবে। ভ্যানশিল তার পিসির প্রস্তাবে রাজি হয়ে গেল। কিন্তু এই নতুন নামকরণ যার করা হলো, সে যে মোটেই সুবিধের ছেলে নয়, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। তাই আর বিন্দুমাত্র বিলম্ব না করে ক্যানিংহামের সঙ্গে দেখা করার মনস্থির করে ফেলল ভ্যানশিল। ক্যানিংহাম প্রথমে মুখ খুলতে চাইল না, তবে ভ্যানশিলের অনেক পীড়াপিড়িতে অবশেষে বলল, তুমি তো জানো আমার মা বেরামে মারা গেছে, তাই যদি বা আমি কিছু অবাস্তব কোনো কিছু দেখে থাকি বা দেখেছি বলে মনে করি, তবু সে ব্যাপারে কেন যে আমি আলোচনা করতে চাইছি না, তার কারণ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। পেরেছি, তবু ভীষণ জানতে ইচ্ছা করছে তুমি কি দেখেছো, দয়া করে বলবে আমাকে। না জিজ্ঞেস করে পারল না ভ্যানশিল। এ ব্যাপারে তোমার এত আগ্রহ দেখা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, আমি যা দেখেছি বলে মনে করি সেটা খুবই অসাধারণ। আর যে কোনো সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ সেটাকে একটা সত্যি ঘটনা বলে মনে করতে পারে না। গত সন্ধ্যায় তোমাদের ওখানে থাকার সময় ফলের বাগানের প্রবেশের পথের সামনে গাছগাছালির বেড়াটার আড়ালে, বলতে পারো প্রায় লুকিয়ে থেকেই সূর্যের ম্লান আলোর দিকে তাকিয়েছিলাম। আর ঠিক তখনই আমার চোখের সামনে একটা উলঙ্গ চেহারা ভেসে ওঠে। সে তখন কাছাকাছি কোনো হ্রদের জলে সবেমাত্র স্নান সেরে উঠে এসেছিল। উন্মুক্ত পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আমার মতো সেও সূর্যাস্ত দেখছিল। তার দাঁড়ানোর ভঙ্গিমা ছিল অদ্ভুত ধরনের। হঠাৎই তার সেই ভঙ্গিমাটা আমাকে প্যাগান উপকথার ধন দেবতার কথা মনে করিয়ে দিল। আমি শিল্পী, তাই সঙ্গে সঙ্গে তাকে মডেল করে একটা ছবি আঁকার শখ হলো আমার। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আরো কাছে ডাকার ইচ্ছা হলো আমার। আর তখনই পাকা টমেটোর মতো লাল সূর্যটা পাহাড়ের আড়ালে ডুবে গেল। দৃশ্যপটের উপর থেকে লাল রঙের আভাটা মুছে গিয়ে দেখা দিল একটা ধূসর প্রেক্ষাপট। আর তার থেকেও আরো একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল আমার চোখের সামনে। ছেলেটি তখন আমার দৃষ্টির বাইরে চলে গিয়েছে। এ তুমি কি বলছো? উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো ভ্যানশিল। তুমি তাকে একেবারেই দেখতে পেলে না? না। উত্তরে ক্যানিংহাম আরো একটা আশ্চর্য কথা শোনালো। আর তার পরের ঘটনা আরো ভয়ানক। এক মুহূর্ত আগে উন্মুক্ত পাহাড়ের নিচে যেখানে আমি সেই ছেলেটিকে দেখেছিলাম, তার পরিবর্তে সেখানে একটা নেকড়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম।
তার গায়ের রং ছিল কালো, ঝকঝকে দাঁড়ালো দাঁত, আর চোখ দুটো নিষ্ঠুর হলুদ রঙের। হয়তো তুমি মনে করতেই পারো, কিন্তু ভ্যানশিলের কাছে সময় খুবই কম, তাই বাজে চিন্তায় সময় নষ্ট করতে চাইল না সে। একরকম ছুটেই চলল সে স্টেশনের দিকে। একটা তার বার্তা পাঠানোর দরকার ছিল, তবে সেই কাজটা নাকচ করে দিল। ঘটনাটা বোঝার জন্য সে যদি তার বার্তা পাঠায় গ্যাব্রিয়েল আর্নেস্ট একটি নেকড়ে মানব, তাহলেও ব্যাপারটা সঠিকভাবে বোঝানো যাবে না। পিসি হয়তো ভাবতে পারে আমি কোনো সাংঘাতিক খবর পাঠিয়েছি, কিন্তু তার নির্দেশিকাটা পাঠাতে ভুল হয়ে গেছে আমার। এখন তার একমাত্র কামনা সূর্য অস্ত যাওয়ার আগেই তাকে বাড়িতে পৌঁছাতে হবে। রেল লাইনের উল্টো দিকে একটা গাড়ির ব্যবস্থা করে রেখে এসেছিল সে। সেই গাড়িটা গ্রামের পথে ছুটে চলার সময় অস্তগামী সূর্যের শেষ লাল আভাটা একটু একটু করে মিলিয়ে যাচ্ছিল পশ্চিম দিগন্তে। আর বাড়ি পৌঁছে সে দেখল অবশিষ্ট জ্যাম আর কেকগুলো তুলে রেখেছে তার পিসি। ঘরে ঢুকেই প্রায় আর্তনাদ করার মতো করে বলে উঠল ভ্যানশিল, গ্যাব্রিয়েল আর্নেস্ট কোথায়? টুপদের ছোট ছেলেটিকে বাড়ি পৌঁছে দিতে গেছে সে। উত্তরে বলল পিসি। অনেক দেরি হয়ে গেল, তাই ভাবলাম বাচ্চা ছেলেটাকে একা যেতে দেওয়াটা ঠিক হবে না। পথে কত রকম বিপদই তো হতে পারে। কি চমৎকার সূর্যাস্তের আভা, তাই না? সূর্যাস্তে পশ্চিম আকাশের আলোর ছটার কথা অজানা নয় ভ্যানশিলের। সেটা যে তাকে মুগ্ধ করে রাখে সে কথাও ভোলেনি সে। কিন্তু তা নিয়ে এখন দীর্ঘ আলোচনায় মেতে উঠতে মন চাইল না তার। এখন তার হাতে অনেক অনেক বেশি জরুরি কাজ পড়ে রয়েছে, ভাবল সে। তাই সেখানে আর না দাঁড়িয়ে একরকম ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলো। পথটা শুরু হলেও বিদ্যুৎ গতিতে গাড়ি ছুটিয়ে চলল সে টুপ পরিবারের দিকে। পথের এক ধারে কবরখানার নালার তীব্র স্রোত তার চোখে পড়ল, আর অপরদিকে একটা ন্যাড়া পাহাড়, প্রকৃতি বড় কৃপণ। সেখানে সবুজের কোনো বালাই নেই। সেখানে না কখনো ফুল ফোটে, না কখনো শীতে পাতা ঝরে পড়ে, না বসন্তে নতুন পাতা গজায়। পশ্চিম দিগন্তে সূর্যাস্তের লাল আভাটা তখনও ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিকে। আর একটা মোড় ঘুরলেই সেই অসম দুজন পথযাত্রীর সন্ধান পাবে বলে মনে হলো ভ্যানশিল। হঠাৎ সেই সময় সূর্যাস্তের লাল আলোটা মিলিয়ে গেল পশ্চিম দিগন্তে। পরিবর্তে একটা ধূসর আলো কাঁপতে থাকলো দিগন্ত রেখার উপরে। আর ঠিক তখনই একটা কর্কশ ভয়ার্ত চিৎকার ভেসে এলো তার কানে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। তারপর তার দৃষ্টি ছড়িয়ে দিল চারিদিকে, কিন্তু কোথাও তাদের অস্তিত্ব চোখে পড়ল না তার। টুপদের ছেলেটিকে কিংবা গ্যাব্রিয়েল আর্নেস্টকে আর কখনো দেখা যায়নি সেখানে। তবে গ্যাব্রিয়েলের পরিত্যক্ত পোশাক পাওয়া গেল সেই নালার ধারে। তাই সবাই ধরে নিল শিশুটি হয়তো নালাই পড়ে গিয়ে থাকবে, আর গ্যাব্রিয়েল তার পরনের পোশাক খুলে ফেলে নালার জলে ঝাঁপ দিয়ে থাকবে তাকে বাঁচাবার চেষ্টা করার জন্য। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায় শেষ পর্যন্ত। নালার কাছেই কয়েকজন শ্রমিক কাজ করছিল। তারা এবং ভ্যানশিল নিজেও প্রতিবেশীদের কাছে সাক্ষ্য দিল যেখানে গ্যাব্রিয়েলের পরিত্যক্ত পোশাক পরেছিল। ঠিক সেখান থেকেই একটি শিশু কণ্ঠের আর্তচিৎকার শুনতে পেয়েছিল তারা। মিসেস টুপের আরও 11টি ছেলে মেয়ে ছিল, তাই এই শিশুটির বিয়োগ সহ্য করতে পারল সে। কিন্তু ভ্যানশিলের পিসি তার প্রিয়পাত্র গ্যাব্রিয়েলের শোকে খুবই মুষড়ে পড়ল। আর তার চেষ্টাতেই গ্রামের গির্জায় একটা পিতলের স্মৃতিফলক বানানোর ব্যবস্থা হলো। সেই স্মৃতিফলকে লেখা হলো, বেচারা গ্যাব্রিয়েল আর্নেস্ট নামে একটি বালক এখানে এসেছিল। সে ছিল সম্পূর্ণ অপরিচিত তাদের কাছে। সে ছিল অত্যন্ত সাহসী, নির্ভীক। অপরের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিল সে এই গ্রামেই। ভ্যানশিল ছিল তার পিসির একান্ত অনুগত। কোনো ব্যাপারেই সে তার পিসির কোনো কথাই অমান্য করত না। কিন্তু গ্যাব্রিয়েল আর্নেস্ট স্মৃতিরক্ষা তহবিলে সে তার পিসির অনুরোধে চাঁদা দিতে সরাসরি অস্বীকার করে বসল। স্পিরিট ফ্রিকোয়েন্সিতে শুনছিলেন আজকের গল্প হেক্টর হিউ মুরনোর লেখা নেকড়ে বালক। গল্প পাঠে এবং প্রধান চরিত্রে অচ্যুতা, অন্যান্য চরিত্রে তুহিন, শ্রাবণী, চন্দন, তীর্থঙ্কর। গল্পের সূত্রধার আমি প্রসন্না। কেমন লাগলো আমাদের গল্প জানাতে ভুলবেন না। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে আমাদের স্পিরিট ফ্রিকোয়েন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না
এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক শনিবার ঠিক রাত 10টায় আমাদের নিত্য নতুন গল্প দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। সকল বন্ধুরা সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবারও পরের শনিবার আরো নতুন কোনো এক ভয়ঙ্কর গল্পের সাথে।